জোড়া সাঁকোতে সাঁকো কোথায় জানেন? জোড়া সাঁকো মানেই কি শুধু ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর? তা কিন্তু নয়। জানতে হলে আমাদের যেতে হবে কয়েক শতাব্দী পিছনে। জোড়া সাঁকোর সাথে জড়িয়ে আছে আরও অন্য দুটি জায়গা, যাদের অবদান কলকাতার ইতিহাসে কম নয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে অনেক অজানা কথা কিন্তু অজানাই থেকে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? পিনাকি আর আমি সায়ন চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আজ থেকে প্রায় ২৫০ বছর আগের কথা। জোড়া সাঁকোর তখন পরিচিতি ছিল মেছুয়া বাজার। সমস্ত অঞ্চলটি জুড়ে মৎস্যজীবী বা জেলেদের বাস ছিল। এই অঞ্চলটির উত্তরে বেনিয়াটোলার শাঁখারিপাড়া আর দক্ষিণে বউবাজারের শাঁখারিটোলা। জোড়া সাঁকো নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। ১৭৫৮ খ্রিস্টাব্দে নতুন ফোর্ট উইলিয়াম তৈরির জন্য গোবিন্দপুর গ্রাম ধ্বংস হওয়ায় শেঠ, বসাক এবং ঠাকুর পরিবার সুতানুটি গ্রামে এসে তাদের বাসস্থান নির্মাণ করেন। ১৭৮৪ খ্রিস্টাব্দে পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক ছেদ করে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ঠাকুরদা নীলমণি ঠাকুর জোড়া সাঁকো ঠাকুরবাড়ি তৈরি করেন। এইখানেই জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক ঐতিহাসিকের মতে ঠাকুরবাড়ির ৫ ও ৬ নম্বর বাড়ির মাঝে ছিল দুটি সাঁকো বা জোড়া সাঁকো। সাঁকো দুটি ব্যবহার হতো এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতের জন্য, কিন্তু এর সত্যতা নিয়ে দ্বিমত রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। কেউ কেউ মনে করেন জোড়া সাঁকোয়ের সাঁকো এসেছে শাঁখ থেকে। একসময় শ্রীলঙ্কা মাদ্রাজ থেকে সামুদ্রিক শঙ্খ বোঝাই করা জাহাজ আসত উত্তর কলকাতার ঘাটগুলোয়। সেই সব শঙ্খ ডাঁই হয়ে থাকতো সমস্ত অঞ্চল জুড়ে। তাদের মধ্যে অনেকগুলোই তখনও জীবিত থাকত। জীবিত শঙ্খগুলোকে গরম জলে ডুবিয়ে জড় শঙ্খে পরিণত করা হতো। তারপরেই তৈরি হতো ধবধবে সাদা শঙ্খ বা শাঁখ। জোড়া সাঁকো নামটা জড় শঙ্খর অপভ্রংশ হতে পারে। জোড়া সাঁকো নামকরণের আরেকটি পথ দেখিয়েছেন অসিত দাস। তাঁর মতে ১৮ শতকেও কলকাতা সহ বাংলার রাজভাষা ছিল ফার্সি। ফার্সি জানা হিন্দু, বাঙালি ও মুসলিমদের সংখ্যাও কম ছিল না ওই অঞ্চলে। ফার্সিতেই জান্নাত বা স্বর্গে যাওয়ার রাস্তাকেই বলা হয় জোরওয়ার সাক্ষ্য। নীলমণি ঠাকুর যখন বৈষ্ণবচরণ শেঠদের কাছ থেকে পাওয়া জমিতে ঠাকুরবাড়ি তৈরি করছেন, তখন তার আশেপাশের অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের বাস ছিল। তারাই ওই অঞ্চলটির নাম দিয়েছিলেন জোরওয়ার সাক্ষ্য। সেই থেকেই এসেছে জোড়া সাঁকো। ঠাকুরবাড়ি ছাড়াও কালীপ্রসন্ন সিংহ, কৃষ্ণদাস পাল প্রমুখ বিদগ্ধ মানুষের বাস ছিল এই অঞ্চলে। পাথুরিয়াঘাটা অঞ্চলের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী বাসিন্দা ছিলেন ঠাকুর পরিবারের সদস্যরা। ১৮০০ শতাব্দীতে ইংরেজরা গোবিন্দপুর অঞ্চলে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু করলে জয়রাম ঠাকুর সেখান থেকে পাথুরিয়াঘাটায় চলে আসেন। তিনি ব্যবসা ও চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ানের কাজ করে প্রভূত অর্থ উপার্জন করেছিলেন। তাঁর পুত্র দর্পনারায়ণ ঠাকুরকে অনেকে ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা মনে করেন। আর এদিকে জয়রাম ঠাকুরের অন্যতম পুত্র নীলমণি ঠাকুর স্বতন্ত্রভাবে তাঁর বাড়ি তৈরি করেন জোড়া সাঁকোয়। সেই সময়ে দর্পনারায়ণ ঠাকুর ও নীলমণি ঠাকুরের বিবাদ বাঙালি সমাজের মুখরোচক বিষয় হয়ে উঠেছিল। অনেক কোর্ট কাছারির পর ১৭৮৪ খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর চলে যান জোড়া সাঁকোয়, আর পাথুরিয়াঘাটায় একাই রাজত্ব চালাতে থাকেন রাজা দর্পনারায়ণ ঠাকুর। তাঁর দহরম মহরম দেখে ব্রিটিশরাও চমকিত হয়েছিল। এদের দুই পরিবারই যথেষ্ট শিক্ষিত পরিবার। পরবর্তীকালে তার উদাহরণ আমরা অনেক পাই। দর্পনারায়ণের নাতি প্রসন্ন কুমার ঠাকুর এবং নীলমণি ঠাকুরের নাতি দ্বারকানাথ ঠাকুর প্রথম একসাথে ব্যবসা শুরু করেন কার টেগর অ্যান্ড কোম্পানিতে পার্টনার হিসেবে। কোনো ব্রিটিশ কোম্পানিতে প্রথম বাঙালি পার্টনার, এবং সেই কোম্পানি পরবর্তীতে প্রচুর খ্যাতি ও অর্থ লাভ করে। প্রসন্ন কুমার ঠাকুরের হাত ধরেই ১৮৩৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষা প্রথম আদালতে স্থান পেল। তার আগে ফার্সি ভাষাই ছিল আদালতের মূল ভাষা। এই প্রচেষ্টা প্রসন্ন কুমার ঠাকুর অনেক দিন ধরে চালিয়েছিলেন। ওনার হাত ধরেই বাংলায় প্রথম থিয়েটার প্রতিষ্ঠা হয়
1831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটার। প্রসন্ন কুমার ঠাকুর এবং দ্বারকানাথ ঠাকুর রক্ষণশীল সমাজের বিরুদ্ধে গিয়ে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিলোপের জন্য প্রচুর সাহায্য করেছিলেন। বাংলার নবজাগরণ এবং সমাজ সংস্কারক হিসেবে ওনাদের অবদান অনস্বীকার্য। 1887 খ্রিস্টাব্দে দর্পনারায়ণ ঠাকুরের জমিদারি অংশে মেট্রোপলিটন স্কুলের বড়বাজার শাখার প্রতিষ্ঠা হয়। পাথুরিয়াঘাটায় ঘোষ পরিবারের বাস ওয়ারেন হেস্টিংসের সময় থেকে। কথিত আছে হেস্টিংস ও তার পত্নী ঘোষ বাড়িতে এসেছিলেন। হেস্টিংসের কেরানি রামলোচন ঘোষের নাতি খেলাচন্দ্র ঘোষ 46 পাথুরিয়াঘাটা স্ট্রিট থেকে পরিবারের বাস উঠিয়ে নিয়ে যান 47 পাথুরিয়াঘাটা স্ট্রিটের নতুন বাড়িতে। সঙ্গীত ও দাতব্য ক্ষেত্রে এই পরিবারের বিশেষ অবদান আছে। প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিটে টেগর ক্যাসেলের কাছেই ছিল মল্লিক পরিবারের বাড়ি। এই বাড়ির কাছেই 1887 সালে স্থাপিত হয়েছিল মেট্রোপলিটন স্কুলের বড়বাজার শাখা। মল্লিক পরিবারের যদুলাল মল্লিক সমাজ ও আইন ক্ষেত্রে বহু অবদান রেখেছিলেন। তিনি ওরিয়েন্টাল সেমিনারি থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই স্কুলের উন্নতিকল্পে তিনি প্রভূত অর্থদান করেছিলেন। পাথুরিয়াঘাটায় যদুলাল মল্লিকের নামে একটি রাস্তাও আছে। তাঁর পুত্র মন্মথনাথ মল্লিক আলিপুরের পশুশালা থেকে দুটি জেব্রা এনেছিলেন কলকাতার রাস্তায় তার গাড়ি টানার জন্য। তার 9টি গাড়ি ও প্রচুর ঘোড়া ছিল। যদুলাল মল্লিকের পৌত্র প্রদ্যুম্ন কুমার মল্লিকের 35টি গাড়ি ছিল, এর মধ্যে 10টি ছিল রোলস রয়েস। মল্লিক পরিবার দাতব্য ক্ষেত্রেও প্রচুর দান ধ্যান করেছিলেন। শ্রীকৃষ্ণ মল্লিকের গভর্নর হাউসের আদলে চিতপুর রোডের ওপর এক প্রাসাদ নির্মাণ করেন। সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তার এগেনস্টে কেস করে এবং কেস চলাকালীন শ্রীকৃষ্ণ মল্লিকের ব্যাংকরাফট হওয়ায় তিনি বাধ্য হন তার প্রাসাদ বিক্রি করতে তৎকালীন বিখ্যাত সঙ্গীতজ্ঞ হরেন্দ্র কৃষ্ণ শীলের কাছে। কিন্তু হরেন্দ্র কৃষ্ণ শীল সঙ্গীত চর্চা নিয়ে ব্যস্ত থাকতেন এবং একদমই বৈষয়িক ছিলেন না। সেই কারণে এই সম্পত্তি তিনি বিক্রি করেন যদুলাল মল্লিকের নাতি বাবু প্রদ্যুম্ন মল্লিকের কাছে। কিন্তু যদুলাল মল্লিক যতটাই সমাজ সংস্কারক ছিলেন, তার ছেলে মন্মথ মল্লিক এবং তার ছেলে প্রদ্যুম্ন কুমার মল্লিক ততটাই বেহিসাবি ও বিলাসী ছিলেন। সেই কারণে প্রদ্যুম্ন মল্লিকের ব্যাংকরাফট হয়ে সম্পত্তিটি মারোয়ারি ব্যবসায়ী লোহিয়াদের কাছে চলে যায় এবং সেটিতে লোহিয়া মাতৃ সেবা সদন গড়ে ওঠে। ইংরেজ বণিকরা কলকাতায় প্রথম ঘাঁটি গাড়ার আমলে অন্যান্য বিদেশি বণিক সম্প্রদায় ও নবাবের সাথে তাদের সমস্যা লেগেই থাকত। সেই সময় ইংরেজ বণিকদের অর্থ সাহায্য করতেন অনেকেই। তার মধ্যে প্রথম ছিলেন লক্ষ্মীকান্ত ধর, যিনি লোকমুখে নকুধর নামে পরিচিত। নকুধরের মাধ্যমেই শোভাবাজারের মহারাজ নবকৃষ্ণ ইংরেজদের মুন্সির কাজ পেয়েছিলেন। নকুধরের প্রতি কৃতজ্ঞতা বশত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে মহারাজা বাহাদুর উপাধি দেওয়ার কথা বিবেচনা করেন। নকুধরের কোনো পুত্র না থাকায় তার মেয়ে পার্বতীর সন্তান সুখময়কে কোম্পানি সেই উপাধি দেয়। তিনি হলেন মহারাজা বাহাদুর সুখময় রায়। সুখময় রায়ের নাতির ছেলে রাজা দীনেন্দ্র নারায়ণ রায় জোড়াসাঁকো রাজবাটির প্রতিষ্ঠাতা। বণিক হওয়া সত্ত্বেও এদের পরিবারের কলকাতা এবং কলকাতা সংলগ্ন জায়গায় অনেক দান ধ্যানের সাক্ষী রয়েছে। যেমন কাশীপুর ঘাট থেকে দমদম রোড, উলুবেরিয়া থেকে পুরী পর্যন্ত রাস্তা ও ধর্মশালা এদের পরিবারের দানশীলতার প্রমাণ। কলকাতার মধ্যে 2 বিঘা 7 কাঠা জমি দান করেছিলেন কর্পোরেশনকে রাস্তা তৈরির জন্য। 2টি জমি গড়পাড় অঞ্চলে, একটি জোড়াসাঁকোয় শিকদারপাড়ায়। তার দানে গড়ে ওঠা রাস্তাগুলি হলো তার নিজের নামে রাজা দীনেন্দ্র স্ট্রিট, তার পিতামহের নামে রাজা রাজনারায়ণ স্ট্রিট এবং তার বাবার নামে জোড়াসাঁকোয় রাস্তা রাজা ব্রজেন্দ্র নারায়ণ স্ট্রিট হিসেবে পরিচিত। এশিয়ার সবথেকে বড় ফুলের বাজার মল্লিক ঘাট তথা জগন্নাথ ঘাট ফুলের বাজার। 1855 খ্রিস্টাব্দে পাথুরিয়াঘাটার যদুলাল মল্লিকের বংশধর রামমোহন মল্লিক এটি তৈরি করান। এখান থেকে ফুল শুধু সারা বাংলায় নয়, সারা দেশে যায়, এমনকি বিদেশেও পাড়ি দেয়। এবং বাংলার ফুল তো বটেই, এই বাজারে দিল্লি, ব্যাঙ্গালোর, এমনকি থাইল্যান্ড থেকেও ফুল আসে। এই ঘাটটির বিশেষত্ব আছে আরেকটি দিক থেকে। এই জগন্নাথ ঘাট থেকেই 1905 সালের 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর এবং তৎকালীন আপামর বাঙালি বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে শোভাযাত্রা করেন।
এবং পালিত হয় রাখি বন্ধন উৎসব। প্রসন্নকুমার ঠাকুর এবং পাথুরিয়াঘাটা অঞ্চল আজ ধুলোয় চাপা পড়ে গেছে প্রায়। রূপ হারিয়েছে বাঙালির আরও ইতিহাস। ফুলের বাজার আজ নিছকই একটি বাজার হয়ে রয়েছে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।